আসসালামু আলাইকুম, আমি মুনতাসির রহমান আবিদ। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো প্রাণীর পরিচিতি। তো প্রাণীর পরিচিতির উপরে হলো আজকে আম, দ্বিতীয় লেকচার না, আজকে আসলে 5 নাম্বার লেকচার। হাইটের উপর ছিল 3টা ক্লাস, আজকে এর আগে ছিল রুই মাছের একটা ক্লাস, আজকে হলো রুই মাছের 2 নাম্বার ক্লাস। তো গত ক্লাসের মধ্যে আমরা কিছু বিষয় পড়েছিলাম, আজকে তার ধারাবাহিকতায় যে অংশটুকু বাকি ছিল সেই বিষয়টা আমরা আলোচনা করব। আমার মনে হয়েছিল যে হয়তো 2টা ক্লাসের মধ্যে ক্লাসটা হয়তো কমপ্লিট হবে, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো 3টা লাগতে পারে। আচ্ছা যাক, সমস্যা নেই, সেটা বিষয় না। তার চেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো যে আমরা পড়ছিলাম রুই মাছের আইস সম্পর্কে, এবং বলছিলাম যে এটা হলো রুই মাছের আইসটা হলো তোমার এর প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ। রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গের নাম কি? সেটা হলো গিয়া তোমার আইস। তো আইসি সম্পর্কে অনেকগুলো গঠন টঠন এই বিষয়গুলো পড়ছিলাম। তার মধ্যে একটা বিষয় মনে রাখবা যে এই আইসের বৃদ্ধি কখন বেশি ঘটে? বৃদ্ধি মনে রাখবা বসন্ত এবং গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকাল এবং বসন্তকাল, গ্রীষ্ম কমা বসন্ত, ঠিক আছে? এই 2টা সময় এই রুই মাছের আইসের বৃদ্ধিটা বেশি ঘটে। বুঝলাম। এবার এটা ছাড়াও আরো কয়েকটা বিষয় আমরা একটু পড়বো এখন। দেখো যে আমরা রুই মাছের রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে বলবো, ঠিক আছে? রক্ত সংবহনতন্ত্র, তাহলে রক্ত সংবহনতন্ত্র কিভাবে গঠিত হয় এই সম্পূর্ণ বিষয়টা এখন মুছে দিয়ে আমি সেই বিষয়টা তোমাদেরকে এখন দেখাবো যে রক্ত সংবহনতন্ত্রের বিষয়টা আসলে কিরকম। রুই মাছের রক্ত সংবহনতন্ত্র, তাহলে রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কি কি বিষয় থাকে তুমি মানুষেরটা চিন্তা করলে কিছুটা বুঝতে পারবা। মানুষের ক্ষেত্রে তোমার হৃৎপিণ্ড থাকে, এরপরে তোমার শিরাতন্ত্র, ধমনীতন্ত্র থাকে, কৈশিক জালিকা থাকে, এরকম একটা বিষয় নিয়ে আমার ফুল মানে রক্ত সংবহনতন্ত্রটা সৃষ্টি হয়। তাহলে রক্ত সংবহনতন্ত্র পড়ছি এখন, রক্ত সংবহন সংবহন তন্ত্র তন্ত্র। এখন তার আগে একটু রক্ত সম্পর্কে পড়ে নি। এই যে দেখো রক্ত, রক্ত সম্পর্কে যদি পড়ি, রক্ত কি কি নিয়ে গঠিত হয় আমরা জানি নর্মাল। রক্ত রস বা যেটাকে বলা হয় প্লাজমা, রক্ত রস, এবং আরেকটা জিনিস দিয়ে তৈরি হয় সেটার নাম হলো রক্তকণিকা। রক্তকণিকা, তাহলে রক্তকণিকা রুই মাছের ক্ষেত্রে কি কি আছে মনে রাখবা। এর আরবিসি আছে বা রেড ব্লাড সেল যেটাকে বলা হয়, বা লোহিত রক্তকণিকা আছে। ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা আছে। প্লাটিলেট বা অনুচক্রিকা যেটা প্লাটিলেট, এই প্লাটিলেটটা এর ক্ষেত্রে থাকে না, ঠিক আছে? মনে রাখবে প্লাটিলেট নেই। মানে রুই মাছের রক্তকণিকার মধ্যে প্লাটিলেট বা অনুচক্রিকা অনুপস্থিত, এই বিষয়টা মনে রাখবা। আচ্ছা, আরবিসি সম্পর্কে একটা ডেটা দিই। প্রথমত মনে রাখবা আরবিসি যেটা মানুষের যেই আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটা কিন্তু অ্যালপেন লিবে চকলেটের মতো ছিল, এই যে এরকম, বুঝছো? মানে দুই দিক থেকে এরকম গর্ত, এদিক থেকে গর্ত, ওই দিক থেকে গর্ত। কিন্তু আরবিসির যেই মানে রুই মাছের যেই আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটা কিন্তু দ্বি অবতল না, এটা হলো দ্বি উত্তল। মানুষের ক্ষেত্রে আমরা জানতাম যে এর পরিণত যে আরবিসি তার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, কিন্তু এই মানে কি বলে, এই যে তোমার রুই মাছের যেই মানে আরবিসি বা লোহিত রক্তকণিকা, এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস উপস্থিত। তাহলে মনে রাখবা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস আছে, ঠিক আছে? নিউক্লিয়াস আছে। এরপরে ডাব্লিউবিসি সম্পর্কে দেখো। রুই মাছের যেই ডাব্লিউবিসি বা শ্বেতরক্ত কণিকা, এর নির্দিষ্ট কোনো আকার নাই, ঠিক আছে? কি নাই? নির্দিষ্ট কোনো আকার নাই। তাহলে ডাব্লিউবিসি সম্পর্কে আমি এখানে লিখে দিই, এদিকে লিখি। ডাব্লিউবিসির কি নেই? আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই, বা বলতে পারো অনিয়ত আকার, ঠিক আছে? আকার আকার থাকে না, নির্দিষ্ট আকার নেই। এরপরে এর কি নিউক্লিয়াস আছে? উত্তর হলো হ্যাঁ, এরও নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস উপস্থিত, মানে ডাব্লিউবিসির মধ্যেও নিউক্লিয়াস আছে। এখন আর আমরা জানি ডাব্লিউবিসি কে কিন্তু লিউকোসাইট বলা হয়, ঠিক আছে? তাহলে লিউকোসাইট বলা যেতে পারে ডাব্লিউবিসি কে, লিউকোসাইট। এখন একটা জিনিস চিন্তা করো যে অ্যামিবা একটা প্রাণী আছে না, অ্যামিবার আকৃতি কিরকম? ধরো এরকম, এরকম, কিছুক্ষণ পরে দেখা যায় চেঞ্জ হয়ে গেল এরকম। তারপরে ধরো এরকম, মানে ট্রানজিশনের থ্রুতে চলতে থাকে, এক এক সময় এক এক রকম আকার ধারণ করে, ঠিক আছে? এরপরে ধরো এরকম, এরকম বিভিন্ন রকম চেঞ্জের থ্রুতে যেতে থাকে। তাহলে এই যে এরকম অ্যামিবার যে বিভিন্ন রকম আকৃতির চেঞ্জ হয়, একইভাবে এই মানে রক্ত রুই মাছ যেটা আছে, রুই মাছের যে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, এটারও এরকম আকার চেঞ্জ হতে থাকে, অর্থাৎ যে নির্দিষ্ট কোনো আকার থাকে না। অ্যামিবার মতো বিভিন্ন রকম আকার চেঞ্জ হয়। তো এই জন্য এই রুই মাছের ডাব্লিউবিসি কে বলা হয় অ্যামিবয়েড লিউকোসাইট। অ্যামিবয়েড কি কারণে? বিভিন্ন রকম আকার হয়। অ্যামিবয়েড অ্যামিবয়েড লিউকোসাইট, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমরা একটু মনে রাখবো। আচ্ছা সরি, এই যে অ্যামিবয়েড লিউকোসাইট, এখানে অ্যামিবয়েড লিউকোসাইট, ঠিক আছে?
এই রুই মাছের যে ডাব্লিউবিসি এটার অপর নাম কি অ্যামিবয়েড লিউকোসাইট। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসলে একটু ডিটেল পড়ি যে এর রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া বললাম। এর পরবর্তীতে আসলে আমরা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করি এর মধ্যে আসলে কি কি পার্ট আছে সেই বিষয়টা একটু চিন্তা করি আসো। যে রুই মাছের রক্ত সংবহনতন্ত্রটাকে আর একটু ডিটেইলে আলোচনা করি। রক্ত সংবহনতন্ত্র, তো রক্ত সংবহনতন্ত্র কি কি নিয়ে বিষয় নিয়ে গঠিত হয় দেখো। এর একটা হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড দেখলা। এরপরে আরো কি কি আছে দেখো। এরপরে আছে তোমার ধমনীতন্ত্র বা শিরাতন্ত্র, লিখে আগে শিরাতন্ত্র, শিরাতন্ত্র থাকে। এরপরে থাকে কি ধমনীতন্ত্র, ধমনীতন্ত্র। এরপরে আছে তোমার কৈশিক জালিকা। এই এই জিনিসগুলো থাকে আসলে, কৈশিক জালিকা, এগুলো নিয়ে আমার রক্ত সংবহনতন্ত্রটা গঠিত হয়। ঠিক আছে, তাহলে হৃৎপিণ্ড থাকে, শিরাতন্ত্র থাকে, ধমনীতন্ত্র থাকে, আর হলো কৈশিক জালিকা তন্ত্র থাকে। তাহলে প্রথমত আমরা পড়বো হলো রুই মাছের হৃৎপিণ্ড সম্পর্কে। হৃৎপিণ্ডের চিত্রটা আগে কিরকম হয় চিত্রটা? চিত্রটা হলো এরকম, প্রথমে এরকম থাকে, এরপরে তোমার এরকম সোজা হয়ে এরকম একটা গঠন সৃষ্টি করে। তারা একটু দেখি, হ্যাঁ এই যে এরকম থাকে গঠনটা, এই যে গঠনটা হলো এরকম, এরকম, তারপরে এরকম ভাবে যায়, যাওয়ার পরে এরকম একটা গঠন আছে, এরকম 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 এরকম, লাস্টে আবার এরকম টাইপের একটা গঠন থাকে। আর এরকম বাইরে দিয়ে যদি এঁকে দিই তাহলে এরকম হবে চিত্রটা, এরকম, দেখছো? এটা হলো তোমার রুই মাছের হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের মোটামুটি একটা প্রাথমিক চিত্র আমি এখানে এঁকে দিলাম। দেখো এই হৃৎপিণ্ডটা সম্পর্কে আলোচনা করি। প্রথম কথা হলো রুই মাছের যে হৃৎপিণ্ড, এটার থ্রুতে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পাস করে। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পাস করে, মানে এটার থ্রুতে জাস্ট কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই পরিবাহিত হয়। তাহলে এই কারণে রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড, শিরা হৃৎপিণ্ড বা ভেনাস হার্ট। ঠিক আছে, ভেনাস হার্ট বা ভেনাস হার্ট, হার্ট। দেখো কি কারণে শিরা হৃৎপিণ্ড বলা হয়? শিরা থ্রুতে নর্মালি কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয় এবং এই হৃৎপিণ্ডের ভিতর দিয়ে তো অলওয়েজ কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে। এই কারণে আসলে এই রুই মাছের হৃৎপিণ্ডকে শিরা হৃৎপিণ্ড বলা হয়। আচ্ছা, বুঝলাম। দেখো প্রথমত যেই পোর্শনটা দিয়ে স্টার্ট হলো, হ্যাঁ এই যে দেখো এই রুই মাছের যে হৃৎপিণ্ডটা যদি চিন্তা করো, প্রথমত স্টার্ট হলো কোন অংশটা দিয়ে? এই যে এই অংশটা দিয়ে। এটার নাম কি? সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস। এটা কি? এটা হলো রুই মাছের হৃৎপিণ্ডের একটা উপপ্রকোষ্ঠ। ঠিক আছে, এটা হলো উপপ্রকোষ্ঠ, উপপ্রকোষ্ঠ, বুঝলাম। আর রুই মাছের যে রক্তগুলো, এগুলো এখানে তো পাস করা লাগবে। তো এখানে রক্তগুলোকে একটা সংকোচন করা দরকার। সংকোচন করলেই তো এখান থেকে রক্তটা ওইখানে যাবে, এর পরবর্তীতে এখানে যাবে, এখানে থ্রুতে পরবর্তীতে সম্পূর্ণ দেহে পাস করবে। তো এখানে মেইনলি সাইনাস ভেনোসাসেই সংকোচনটা শুরু হয়। এভাবে মনে রাখবো, দন্তার সাথে সাইনাস ভেনোসাস আর দন্তার সাথে হলো সংকোচন। তার মানে সংকোচন শুরু হয় কোথায়? সংকোচনটা শুরু হয় হলো তোমার সাইনাস ভেনোসাসে, সংকোচন। আশা করি বুঝতে পারলাম সংকোচন বিষয়টা কোথায় সংঘটিত হয়, সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবার দেখো এরপরে যে অংশটা আছে, এটা এই যে এই সাইনাস ভেনোসাসের পরে যেটা, সেটার নাম হলো অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম বা বাংলায় বলতে পারো অলিন্দ। আশা করি বুঝতে পারছো। এবং যদি প্রশ্ন করা হয় যে রুই মাছের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ কয়টা, উত্তর হলো দুইটা। ঠিক আছে, কি কি? একটা হলো অলিন্দ আর একটা হলো নীলয়। ইংরেজিতে বললে একটা হলো অ্যাট্রিয়াম, একটা হলো ভেন্ট্রিকল। তাহলে এটা হলো অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর এটা মনে রাখবা যে এটা হলো সবচেয়ে বৃহত্তম প্রকোষ্ঠ, বৃহত্তম প্রকোষ্ঠ। এরপরে দেখো এটার পরবর্তীতে রক্ত যেখানে যাবে সেটার নাম হলো ভেন্ট্রিকল। ঠিক আছে, এটার নাম কি? ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল। এখন ভেন্ট্রিকলের মধ্যে তুমি দেখতেই বুঝতে পারছো যে এখানে মাংসের যে লেয়ারটা বা পেশির যে আবরণটা, এটা খুবই পুরু, ঠিক আছে, বা খুবই স্থূল বা মোটা বলতে পারো। তাহলে কি? তাহলে মানে পেশিময় বলতে পারো, বা বেশি পেশল থাকে। ঠিক আছে, পেশি বেশি থাকে, পেশি, পেশল লিখে দিই, পেশল, বেশি পেশল থাকে, মানে বেশি বেশি পেশি থাকে এই জায়গার মধ্যে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো যে পেশির বিষয়টা কি। আচ্ছা, এবার এতটুকু যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, তাহলে নেক্সটে আমি আরো কয়েকটা বিষয় বলি। দেখো যে এখানে তোমার এর পরবর্তীতে যে পার্টটা, সেটার নাম কি? বালবাস আর্টারিওসাস। এটাও দেখে নাও, বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস, আর্টারিওসাস এটার নাম। এটার নাম হলো বালবাস আর্টারিওসাস। এবং মনে রাখবা এই বালবাস আর্টারিওসাস কিন্তু রুই মাছের হৃৎপিণ্ডের কোনো অংশ না। তাহলে এটা কি হৃৎপিণ্ডের পার্ট না? ঠিক আছে, এটা কি না?
হৃৎপিণ্ডের কোনো অংশ না, এটা মনে রাখবা। এটা কিসের অংশ? এটা আসলে আর্টারির অংশ, ঠিক আছে, বা বলতে পারো কি ধমনির অংশ। এটা আর্টারিওসাস মানে কি আর্টারির অংশ, মানে সোজা কথা এখান থেকে স্টার্ট হয়ে এই যে ধরো এই এতটুকু যে পর্যন্ত যে পোর্শনটা, এটাই আসলে হৃৎপিণ্ড। আর বাকি যেগুলো আছে, এই যে স্ফীত যে অংশটা দেখে মনে হচ্ছে হয়তো এটা হৃৎপিণ্ডের অংশ, কিন্তু আসলে না, এটা হৃৎপিণ্ডের অংশ না, এটা তোমার হলো অ্যাওর্টার অংশ, ঠিক আছে, আর্টারিওর অংশ। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবা। তো এটা আরেকটা বিষয় মনে রাখবা যে এটা বালবাস আর্টারিওসাস। রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস নামে কোনো কিছু পাওয়া যায় না, এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তাহলে এখানে বা কোনাস আর্টারিওসাস পাওয়া যায় না, কোনাস আর্টারিওসাস, কোনাস আর্টারিওসাস নেই, আর্টারিওসাস, আর্টারিওসাস নেই, থাকে না, ঠিক আছে, রিওসাস নেই। এই বিষয়টা একটু মনে রাখবা, ঠিক আছে। এটা হলো তোমার প্রাথমিক আইডিয়া। এর পরবর্তীতে দেখো, দেখো আসলে ক্লাসের মাঝখান দিয়ে কল আসছিল, এই কারণে একটু ক্লাসটা ইন্টারপ্রেট হলো। আচ্ছা যাক, নেক্সট থেকে বিষয়টা যেখান থেকে পড়ছিলাম সেখান থেকে একটু বলি। কোনাস আর্টারিওসাস হৃৎপিণ্ডে উপস্থিত থাকে না। রুই মাছের হৃৎপিণ্ডে কোনাস আর্টারিওসাস নেই। বালবাস আর্টারিওসাসটা হৃৎপিণ্ডের কোনো অংশ না, এটা হলো ভেন্ট্রাল এওর্টার একটা অংশ, ঠিক আছে। ভেন্ট্রাল এওর্টা কি, এটা একটা আর্টারি, ঠিক আছে, একটা ধমনী। আচ্ছা, সেটা থেকে আসলে এই এই অংশটা সৃষ্টি হয়েছে, মানে বাইরে থেকে এটা সৃষ্টি, মানে এখান থেকে সৃষ্টি হয়েছে না, বাইরে থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে এখানে আর তেমন গুরুত্বপূর্ণ বিষয় তেমন নাই। আর আরেকটা কয়েকটা বিষয় বলি, দেখো এখানে সাইনাস ভেনোসাস আর ভেন্ট্রিকলের মাঝখানে একটা কপাটিকা থাকে বা দরজা থাকে, এটার নাম হলো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা। দেখো এখানে এই যে এটা হলো সাইনাস ভেনোসাস, এটা হলো সাইনাস ভেনোসাস, আর এটা হলো ভেন্ট্রিকল, ঠিক আছে, সরি মানে এই এটা হলো অ্যাট্রিয়াম। তো এখানে সাইনাস আর সাইনাস ভেনোসাস আর এই তোমার অ্যাট্রিয়ামের মাঝখানে যে কপাটিকাটা থাকে নাম কি, সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা। হ্যাঁ, সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা, সাইনো আর এখান থেকে হলো অ্যাট্রিয়া, তাহলে সাইনোঅ্যাট্রিয়াল কপাটিকা থাকে এই জায়গার মধ্যে। আর এটা ভেন্ট্রিকল, এটা হলো কি, মানে সরি এটা অ্যাট্রিয়াম, এটা হলো ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানেও এরকম তোমার একটা কপাটিকা থাকে, এটার নাম কি, এটার নাম হলো তোমার ভেন্ট্রিকুলো, সরি মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, মানে আগেরটা দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। এটা তো তোমার অ্যাট্রিয়াম, তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা হলো এখানে থাকে। আর এখানে থাকে হলো এটার নাম কি, ভেন্ট্রাল মানে ভেন্ট্রিকল। আর এটার নাম কি, বালবাস আর্টারিওসাস। এই দুইটার মাঝখানে যে কপাটিকা থাকে সেটার নাম হলো ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা, ঠিক আছে। তাহলে এই কপাটিকা তিনটার নাম একটু মনে রাখবা। তাহলে কয়টা কপাটিকা পেলাম, তিনটা। একটা নাম হলো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা এখানে, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা এখানে, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা এখানে। তাহলে এই তিনটা কপাটিকা থাকে, এই বিষয়টা আমরা একটু পড়ে নিলাম, কপাটিকা সম্পর্কিত ধারণা। আরো কয়েকটা বিষয় একটু বলি, দেখো হৃৎপিণ্ডের যে আবরণটা, এই যে দেখো রুই মাছের হৃৎপিণ্ডের যে আবরণ সেটার নাম কি, মানুষের মতো এই হৃৎপিণ্ডের আবরণের নাম হলো পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। আর এটা যে জায়গার মধ্যে থাকে, এই হৃৎপিণ্ডটা যে জায়গার মধ্যে অবস্থান করে সেটার নাম কি, পেরিকার্ডিয়াল গহ্বর, ঠিক আছে। ধরো এরকম একটা গর্তের ভিতরে ধরো এটা অবস্থান করে, তো সেই গহ্বরের নাম কি, পেরিকার্ডিয়াল গহ্বর, পেরিকার্ডিয়াল গহ্বর, পেরিকার্ডিয়াল গহ্বর। তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, পেরিকার্ডিয়াল গহ্বর, বুঝলাম। এরপরে নেক্সট কি বিষয়টা দেখা যায়, এখান থেকে সাইনাস ভেনোসাসের ব্যাপারে জানলা, তারপরে বাকি বিষয় আসলে সবই পড়লা। আরেকটা বিষয় দেখো, এই যে বালবাস আর্টারিওসাস যেটা, এটার কাজ কি, সেটার কাজ হলো দেখো এই বালবাস আর্টারিওসাসের পরবর্তীতে কি থাকে, এর পরবর্তীতে থাকে তোমার হলো ভেন্ট্রাল এওর্টা, ঠিক আছে, এর পরবর্তীতে থাকে হলো ভেন্ট্রাল এওর্টা, এরকম। তাহলে মনে রাখবা বালবাস আর্টারিওসাসের কাজ হলো রক্তকে এখান থেকে মানে হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল এওর্টা দিয়ে থ্রুতে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়, ঠিক আছে। সেই বিষয়টা এখান থেকে একটু মনে রাখবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট বিষয়ে পড়বো, সেটা হলো দেখো সম্পূর্ণ যেই মানে এই রক্ত সংবহনটা, এটাকে আমি একটা ফ্লো চার্টের আকারে দেখাই। দেখো একটা ফ্লো চার্ট, মানে সম্পূর্ণ রক্তটা আসলে কিভাবে দেহের মধ্যে পরিবাহিত হয় সেই বিষয়টা একটু দেখাই। পুরাটাই মুছে দিই আমি, দরকার হলে এটার একটা মিনিয়েচার শেপ কোনার মধ্যে এঁকে নিব বোঝানোর সুবিধার্থে। দেখো প্রথমত, আচ্ছা হৃৎপিণ্ডটাকে আরেকটু ছোট আকারে আবার একটু আঁকি, ধরো এরকম এরকম, এরপরে এরকম এরকম, এরপরে গেল এইভাবে, এভাবে যাওয়ার পরবর্তীতে হলো এরকম 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 এরকম, আর লাস্টে হলো এই যে এরকম। আচ্ছা একটু শুধু কল আসে পারে পারে, আচ্ছা
তাহলে এর পরবর্তীতে এরকম এরকম ভাবে এটাকে ধরো এঁকে দিলাম, এটাই ধরো আমার হৃৎপিণ্ড, আমার মানে রুই মাছের হৃৎপিণ্ড আর কি। তো দেখো প্রথমত এটা হলো সাইনাস ভেনোসাস, তাহলে মনে রাখবা, তাহলে সর্বপ্রথম রক্তটা থাকে কোথায়? সাইনাস ভেনোসাসে। সাইনাস ভেনোসাস, ভেনোসাস, এই সাইনাস ভেনোসাস থেকে রক্তটা কোথায় যায়? দেখো সাইনাস ভেনোসাস থেকে রক্তটা যায় হলো এই যে এখানে, এটাকে বলে কি অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, তাহলে গেল অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়াম থেকে কোথায় যায়? এটা কি ভেন্ট্রিকল, এই যে গেল ভেন্ট্রিকলে, ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল থেকে কোথায় যায় রক্ত? এই যে এটা বালবাস আর্টারিওসাস আছে, লিখলাম বালবাস আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস, আর্টারিওসাস, বালবাস আর্টারিওসাস। বালবাস আর্টারিওসাস থেকে রক্ত কোথায় যায়? ভেন্ট্রাল এওর্টায় যায়। ধরো এরকম একটা জিনিস আছে যেটার নাম হলো ভেন্ট্রাল এওর্টা, তাহলে ভেন্ট্রাল এওর্টায় গেল, ভেন্ট্রাল এওর্টা। এখন এই যে ভেন্ট্রাল এওর্টা যেটা, এটা আবার দুই রকম কাহিনী। এখানে ভেন্ট্রাল এওর্টা থেকে সৃষ্টি হয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ব্রাঙ্কিয়াল, ব্রাঙ্কিয়াল ধমনী, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ঠিক আছে? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হলো তোমার ভেন্ট্রাল এওর্টা থেকে সৃষ্টি হয়। আচ্ছা, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা যায় হলো তোমার ফুলকায়, ঠিক আছে? ফুলকায় যায়, রুই মাছের ফুলকায় যায়। এখন এই যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর থ্রুতে ফুলকায় যে রক্তটা আসে সেটা আসলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, ঠিক আছে? তাহলে আসলো, এরপরে ফুলকার ভিতর দিয়ে পাস করার সময় সেটা অক্সিজেনেটেড হয়ে যায়, মানে অক্সিজেন যুক্ত হয়ে যায়। তাহলে এর পরবর্তীতে কি হয়? এখান থেকে সৃষ্টি হয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ব্রাঙ্কিয়াল ধমনী, ব্রাঙ্কিয়াল ধমনী। এরপরে রক্তটা কি হবে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী থেকে সৃষ্টি হলো। এরপরে তোমার শিরাতন্ত্রের মধ্যে উন্মুক্ত হয় সেটা, শিরাতন্ত্র, শিরাতন্ত্র, সরি শিরাতন্ত্র বলতে কি দেহে যায়, সম্পূর্ণ দেহ ট্রাভেল করে সেটা, দেহ, তাহলে দেহে যায়। এরপরে যায় শিরাতন্ত্রে, শিরাতন্ত্র, শিরাতন্ত্র থেকে শিরাতন্ত্র, শিরাতন্ত্রে যায়। এরপরে সর্বশেষ তোমার এখান থেকে সৃষ্টি হলো, মানে শিরাতন্ত্রগুলো মিলিত হয়ে ডাকটাস কুভেরিতে যায়, ডাকটাস কুভেরি, ডাকটাস কুভেরি, কুভেরিতে যায়, ঠিক আছে? ডাকটাস কুভেরি থেকে যায়। এই ডাকটাস কুভেরি থেকে থেকে রক্তটা সর্বশেষ আবার সাইনাস ভেনাসাসে ব্যাক করে। এবং এই যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। তাহলে এইভাবে আসলে সম্পূর্ণ দেহের মধ্যে রক্তটা পরিবাহিত হয় রুই মাছে। এবং এটা একটা একচক্রী রক্ত সংবহন, ঠিক আছে? একচক্রী, এই বিষয়টা একটু মনে রাখবা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আর এই যে দেখো দেখো অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যা কটা? সেটা হলো তোমার 4 জোড়া বা 8টি, 4 জোড়া। এরপরে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যা কটা? এটাও 4 জোড়া। তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখবা। এর পরবর্তীতে তাহলে এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটু নেক্সট বিষয়টা একটু পড়বো। নেক্সটে যে বিষয়টা পড়বো সেটা হলো শিরাতন্ত্র সম্পর্কে একটু ডিটেইল জানবো। দেখো আমরা রক্ত সংবহনতন্ত্রের মধ্যে কয়েকটা বিষয় পড়েছি। প্রথমত হৃৎপিণ্ড সম্পর্কে আলোচনা আছে, হৃৎপিণ্ডের গঠন, বাকি বিষয় কপাটিকা সহ যাবতীয় আলোচনা করলাম। এর পরবর্তীতে এখন যেটা পড়বো সেটা হলো শিরাতন্ত্র, ধমনীতন্ত্র মোটামুটি নর্মাল আলোচনা করা আছে, এবং পরবর্তীতে কৈশিক জালিকা নিয়ে একদম আলোচনা করার নেই বললেই চলে। আর মোটামুটি বাকি বিষয়গুলো একটু আছে। দেখো তাহলে এখন রক্তের কাহিনী শেষ হলো। এখন আসলে রক্তের কাহিনী আসলে শেষ না, এখন দেখো শিরাতন্ত্র সম্পর্কে পড়ি একটু। শিরাতন্ত্র দেখো, এখন পড়ছি কি শিরাতন্ত্র, শিরাতন্ত্র, শিরাতন্ত্রটা কিরকম? শিরাতন্ত্র দেখো, রুই মাছের সম্মুখ অংশ যেটা, এটা ধরো সম্মুখ অংশ, সম্মুখ অংশ, সম্মুখ অংশের মধ্যে দুইটা জিনিস আছে। একটা নাম হলো মানে কি বলে সম্মুখ, মানে কার্ডিনাল শিরা, সম্মুখবর্তী কার্ডিনাল শিরা, সম্মুখবর্তী কার্ডিনাল শিরা, কার্ডিনাল শিরা, শিরা। আর হলো তোমার জুগুলার শিরা, আর একটা আছে কি জুগুলার শিরা, জুগুলার শিরা, ঠিক আছে? আর একটা কি জুগুলার শিরা। এরপরে এটা হলো সম্মুখ অংশ, রুই মাছের সম্মুখ অংশ থেকে এই দুইটা জিনিস একত্রিত হয়। আবার পশ্চাৎ অংশ যেটা আছে, পশ্চাৎ, পশ্চাৎ অংশে আবার আছে তোমার, অংশে কি কি জিনিস আছে? কয়েকটা জিনিস আছে, যেমন ধরো পশ্চাৎ কার্ডিনাল শিরা, তাহলে পশ্চাৎ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা, কার্ডিনাল শিরা। এরপরে তোমার আছে কি রেনাল শিরা, রেনাল শিরা,
তারপরে আছে তোমার মানে কি বলে এই জেনিটাল শিরা মানে জননাঙ্গের শিরা আর কি, জেনিটাল শিরা। তারপর সেগমেন্টাল শিরা। এই শিরাগুলো মিলিত হয়, এগুলো মিলিত হয়ে তোমার কি করে এরকম একত্রিত হয়ে তোমার এরকম ডাকটাস কুবেরি সৃষ্টি করে, ঠিক আছে? ডাকটাস কুবেরিতে জমা হয়, ডাকটাস কুবেরি দেখবা ওই চিত্রের মধ্যে বলা ছিল যে শিরাতন্ত্রটা পরবর্তীতে ডাকটাস কুবেরিতে উন্মুক্ত হয়। তো এটা দেখো এগুলো তো শিরেই আসলে, তাহলে এটা কোথায় উন্মুক্ত হবে? ডাকটাস কুবেরিতে উন্মুক্ত হলো। ডাকটাস কুবেরি থেকে পরবর্তীতে তোমার হলো তোমার এই যে এই হৃৎপিণ্ডের যেই পার্টটা আছে তোমার এখানে এখানে উপরে যেটা থাকে সেটার নাম কি? সেটার নাম হলো তোমার বালবাস আর্টারিওসাস। তাহলে এর পরবর্তীতে সরি বালবাস আর্টারিওসাস তো উপরের অংশ, নিচের অংশে আসলে যুক্ত হয়, সেটার নাম হলো কি? এখানে ছিল সাইনাস ভেনোসাস, এই সাইনাস ভেনোসাসে আসলে যুক্ত হয়। সাইনাস ভেনোসাস মানে দেহের যত তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত আছে সেগুলো আসলে সাইনাস ভেনোসাসে আসে। সাইনাস ভেনোসাস আশা করি বুঝতে পারছো। তাহলে এতটুকু ছিল শিরাতন্ত্র সম্পর্কিত আলোচনা। এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো তোমার ধমনী তন্ত্র সম্পর্কিত আলোচনা। দেখিতে কতক্ষণ হলো? আচ্ছা দেখাই। দেখো এখন আমরা যেটা পড়বো সেটা হলো ধমনী তন্ত্র। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যা আমি বলেছি 4 জোড়া, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর সংখ্যা বলেছিলাম 4 জোড়া। দেখো ওই চিত্রের মধ্যে লেখা ছিল, ঠিক আছে? তুমি একটু আগের চিত্রটা একটু দেখো, তাহলে আশা করি বুঝতে পারবো। দেখো তাহলে শিরাতন্ত্র সম্পর্কে শেষে এখন আমরা পড়ছি কি ধমনী তন্ত্র সম্পর্কে, ঠিক আছে? ধমনী তন্ত্র ধমনী তন্ত্র সম্পর্কে প্রথমত আইডিয়া যেটা সেটা তো আমরা জানলামই যে এখানে তোমার মানে 4 জোড়া অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ফুলকা প্রবেশ করে, আবার সেখান থেকে ফুলকা থেকে আবার 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি হয়। তাহলে মনে রাখবা যে দুইটাই কি 4 জোড়া করে। এদের মধ্যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মধ্যে প্রথম যেই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, মনে রাখবা এটা এমসিকিউতে আসে অনেক সময়, এই জন্য লিখে দিচ্ছি। প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কোথায় রক্ত পরিবহন করে? হলো সিউডোব্রাঙ্ক। দেখো এরকম তোমার ফুলকাগুলো এরকম এরকম আকারে দেখবা চিত্রের মধ্যে আছে, এরকম গোল গোল আকারে, গোল এরকম গোল। তো চিত্রের মধ্যে দেখবা যে এরকম 5টা গোলা দেওয়া আছে, হ্যাঁ গোল দেওয়া আছে। তো এই যে 5টা গোল, এর মধ্যে পরের যে 4টা গোল এরা আসলে প্রকৃতপক্ষে আসলে ব্রাঙ্ক বা ফুলকার অংশ, কিন্তু প্রথম যেটা থাকে সেটা আসলে ফুলকার অংশ না, এটা আসলে মানে এটার সিউডো ব্রাঙ্ক, এক্সাক্ট ব্রাঙ্ক না, বা এটা এক্সাক্ট ফুলকার প্রকোষ্ঠ না। তাহলে এই যে প্রথম যেই ফুলকা প্রকোষ্ঠ, এখানেই মেইনলি প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী রক্ত পরিবহন করে থাকে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা একটু মনে রাখবে, এটা এমসিকিউর মধ্যে আসে যে সিউডো ব্রাঙ্কে রক্ত পরিবহন করে কোনটি? এটা হলো প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটা পরীক্ষার মধ্যে অনেক সময় দেয়। আচ্ছা এরপরে এখানে একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এই মনে রাখবা একটা শব্দ আছে, নাম হলো এটার নাম হলো তোমার কি? এটার নামটা হলো তোমার সার্কিউলাস সেফালিকাস, ঠিক আছে? সার্কিউলাস সেফালিকাস একটু লিখে দিয়ে থাকো, সার্কিউলাস সেফালিকাস। এই জিনিসটা কি দিয়ে তৈরি হয়? এটা আসলে একটা ধমনী বলয়, ঠিক আছে? মানে ধমনীটা এরকম একটা গোলাকার ফরম্যাট সৃষ্টি করে, এটাকে আসলে আমরা সার্কিউলাস সেফালিকাস বলি। দেখো তাহলে এটাকে বলা হয় ধমনী বলয়। বলো এটা কি নিয়মে সৃষ্টি হয়? ক্যারোটিড ধমনী আর ল্যাটারাল অ্যাওর্টা মিলে, ক্যারোটিড ধমনী আর ল্যাটারাল ধমনী প্লাস হলো ল্যাটারাল অ্যাওর্টা। বুঝলাম? তাহলে এতটুকু যদি ভালোভাবে বুঝে থাকি, এখন দেখো আমরা নেক্সট বিষয়টা সম্পর্কে পড়বো। ল্যাটারাল অ্যাওর্টার কাহিনী গেল। ধমনীর নাম, বিভিন্ন রকম ধমনীর নাম এবং তাদের মানে কোন অঞ্চলে রক্ত পরিবহন করে সেই বিষয়টা আমরা দেখবো। আচ্ছা এটা টাইম কনজিউমিং, এই জন্য আমি একবারে দেখাচ্ছি। আচ্ছা দেখো এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো যে রুই মাছের বিভিন্ন রকম ধমনীর নাম এবং কোন ধমনী কোন অঞ্চলে রক্ত পরিবহন করে সেই বিষয়টা দেখো। এখন আমরা যে বিষয়টা আলোচনা করলাম কি, সেটা হলো কি সাবক্লেভিয়ান ধমনী কোন জায়গায় রক্ত পরিবহন করে সেটা দেখো। প্রথমত ক্লেভিয়ান শুনলেই মনে হয় না ক্লেভিকল, এই যে এটা এটা হলো ক্লেভিকল। তাহলে সাবক্লেভিয়ান ধমনীর কাজটা কি? সাবক্লেভিয়ান ধমনীর কাজটা হলো তোমার এরকম, মানে এটা কোথায় আসলে? বক্ষ অঞ্চল না? বক্ষ, তাহলে বক্ষ চক্রে, ঠিক আছে? বক্ষ চক্রে রক্ত পরিবহন করে, বক্ষ চক্র। আর হলো বক্ষ পাখনায় রক্ত পরিবহন করা হলো তোমার সাবক্লেভিয়ান ধমনীর কাজ গেল। এরপরে সিলিয়াকো মেসেন্টারিক, এই যে মেসেন্টা, এই কথাটা শুনলেই বুঝবা যে এটা আসলে পরিপাকের সাথে রিলেটেড বিভিন্ন অঙ্গে
রক্ত পরিবহন করা হলো এই ধমনির কাজ। পরিপাক রিলেটেড বিভিন্ন অঙ্গ, যেমন পাকস্থলী, পাকস্থলী জানি রক্ত পরিবহন করে, মানে পাকস্থলী মানে পরিপাকের সাথে রিলেটেড। পাকস্থলী, যকৃৎ, তারপর হলো অন্ত্র, ঠিক আছে, এরকম বিভিন্ন অগ্নাশয় টগ্নাশয় সহ বা বিষয়গুলো যেগুলো আছে এইসব অঞ্চলে সে আসলে রক্ত পরিবহন করে, ঠিক আছে। এরপরে অগ্নাশয়, মলাশয়, পৌষ্টিক নালী, এগুলো লিখে দেয়। অগ্নাশয়, অগ্নাশয়, মলাশয়, তারপরে পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী, আচ্ছা নালী লিখলাম জাস্ট, পৌষ্টিক নালী আসলে, হ্যাঁ, পরিপাক নালী, পরিপাক নালীতে রক্ত পরিবহন করা তার কাজ গেল। এবার দেখো প্যারাইটাল, প্যারাইটাল মানে কি? প্যারাইটাল মানে হলো দেহ প্রাচীর, ঠিক আছে। তাহলে দেহ প্রাচীর রক্ত পরিবহন করে, দেহ প্রাচীর, দেহ প্রাচীরে রক্ত পরিবহন করে। এরপরে ইলিয়াক, দেখো তো ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, এগুলো কিসের অংশ ছিল? এগুলো কিন্তু তোমার শ্রোণী অঞ্চলের অস্থির নাম ছিল, ঠিক আছে। তাহলে ইলিয়াক মানে তোমার এরকম যে এটা শ্রোণী অঞ্চলে রক্ত পরিবহন করে, তাহলে শ্রোণী অঞ্চল, শ্রোণী অঞ্চলে রক্ত পরিবহন করে অঞ্চলে গেল। এরপরে দেখো কড়াল, কড়াল মানে কি? লেজ, ঠিক আছে। রুই মাছের যে লেজ আছে না, এই যে এটা, এই যে লেজের মধ্যে রক্ত পরিবহন করে, তাহলে লেজে, লেজ। আর রেনাল মানে কি? রেনাল মানে আমরা জানি মানে বৃক্ক, তাহলে বৃক্কে রক্ত পরিবহন করা হলো রেনাল ধমনির কাজ, বৃক্ক। আর লাস্টে জেনিটাল, জেনিটাল মানে কি? জেনিটাল মানে জননাঙ্গ, তাহলে বিভিন্ন রকম জননাঙ্গের মধ্যে রক্ত পরিবহন করা হলো এর কাজ, তাহলে জননাঙ্গ, ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলাতেও রক্ত পরিবহন করা হলো এর কাজ, ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলোতে রক্ত পরিবহন করা হলো তোমার এই জেনিটাল ধমনির কাজ, বুঝলাম। এরপরে এখন দেখো নেক্সট বিষয় যেটা পড়বো সেটা হলো রুই মাছের শ্বসনতন্ত্র সম্পর্কে। এখন কি পড়বো? রুই মাছের শ্বসনতন্ত্র। তাহলে এই বিষয়টা মুছে দিই আগে। দেখো শ্বসনতন্ত্র পড়ার আগে দুইটা সংখ্যা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। মনে রাখবা রুই মাছের রুই মাছের তোমার ফুলকা প্রকোষ্ঠের সংখ্যা হলো 2টি, ঠিক আছে। রুই মাছের ফুলকা প্রকোষ্ঠের সংখ্যা কয়টা? 2টা। আর রুই মাছের ফুলকা ছিদ্রের সংখ্যা হলো 5 জোড়া বা 10টি। এই দুইটা কথা একটু মনে রাখবা। তাহলে আমি একটু লিখে দিই সংখ্যা, দুইটা সংখ্যা একটু মনে রাখো। দুইটা সংখ্যা কি কি? একটা হলো রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ, ফুলকা প্রকোষ্ঠ, ফুলকা প্রকোষ্ঠ কয়টা? 2টি। আর ফুলকা ছিদ্র কয়টা? ফুলকা ছিদ্র, ফুলকা ছিদ্র, ফুলকা ছিদ্র হলো 10টি, 10টি বা বলতে পারো 5 জোড়া। আশা করি বুঝতে পারছো। এবার আসো রুই মাছের শ্বসনতন্ত্র সম্পর্কে একটু পড়ি। শ্বসনতন্ত্র সম্পর্কে খুব বেশি ডিটেল জানা লাগবে না, নর্মালি একটু জেনে নাও। শ্বসনতন্ত্রের মধ্যে প্রথমত জানতে হবে যে রুই মাছের কিন্তু ফুলকা হলো এর শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ, ঠিক আছে। মানুষের ক্ষেত্রে যেমন ফুসফুস হলো শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ, আর রুই মাছের ক্ষেত্রে হলো ফুলকা শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। আচ্ছা, কয় জোড়া ফুলকা থাকে রুই মাছের? মনে রাখবা 4 জোড়া বা 8টি ফুলকা থাকে। রুই মাছের ফুলকা, ফুলকা সংখ্যা কয়টা? 4 জোড়া বা 8টি। এবং এই যে ফুলকা, এই ফুলকাই কিন্তু তোমার মানে এই ফুলকাই হলো তোমার রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ, মানে প্রধান শ্বসন অঙ্গ, প্রধান শ্বসন অঙ্গ। আচ্ছা, এবার ফুলকার মধ্যে 2টা অংশ আছে, ঠিক আছে। কি কি? এই 2টা বিষয় একটু মনে রাখবা। নাম হলো ফুলকা রেকার, ঠিক আছে। ফুলকা রেকার, ফুলকা রেকার, বা এটাকে বলা যেতে পারে গিল রেকার, গিল রেকার, রেকার। আর আরেকটা আছে ফুলকা প্রকোষ্ঠ। ফুলকা প্রকোষ্ঠ সম্পর্কে তো বললামই, ফুলকা প্রকোষ্ঠ থাকে 2টা, ফুলকা প্রকোষ্ঠ। তো এখন আমরা এটা একটু বলি, দেখো গিল রেকার বা ফুলকা রেকার যেটা, তার কাজ হলো ফুলকাকে বিভিন্ন কঠিন বস্তুর ঘর্ষণ থেকে রক্ষা করা। তাহলে এটাকে লিখে দিই যে কঠিন বস্তুর ঘর্ষণ থেকে রক্ষা করে। এটা কঠিন বস্তুর ঘর্ষণ থেকে ফুলকাকে রক্ষা করে, কঠিন বস্তুর ঘর্ষণ থেকে রক্ষা, বস্তুর ঘর্ষণ থেকে রক্ষা, ঘর্ষণ থেকে রক্ষা করা হলো ফুলকা রেকারের কাজ, বুঝলাম। দেখো তাহলে এবার রুই মাছের মোটামুটি এই বিষয় আশয়গুলো আমরা আলোচনা করলাম ভালোভাবে। এর পরবর্তীতে এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হলো মানে রুই মাছের শ্বসনতন্ত্রের আরেকটা অংশ, সেটা হলো বায়ুথলি বা পটকা সম্পর্কে, ঠিক আছে। তো আমাদের অঞ্চলে আসলে এটা ফোটকা বলে, যাক পটকা ফোটকা একই জিনিস। তো পটকা বিষয়টা একটু পড়বো। দেখো এটা মুছে দিই, মুছে দিয়ে দেখো এই যে ডান দিকের চিত্রটা একটু লক্ষ্য করো। এই চিত্রের মধ্যে আসলে আমি বায়ুথলি বা পটকার বিষয়টা এঁকেছি। দেখো এটা হলো সেই রুই মাছের বায়ুথলি বা পটকা। এই যে দেখো এই চিত্রটা, এটা হলো বায়ুথলি বা পটকা। দেখো এটা হলো তোমার রুই মাছের অন্ননালী, ঠিক আছে। অন্ননালী বা গ্রাস নালী বলা হয় রুই মাছের ক্ষেত্রে, গ্রাস নালী বা অন্ননালী বলতে পারো। এই অন্ননালী এবং এটা হলো কি? এটা হলো বায়ুথলি। তো এই বায়ুথলিকে বলা হয় হাইড্রোস্টেটিক অর্গান। এখানে লিখে দেই হাইড্রোস্টেটিক অর্গান, হাইড্রোস্টেটিক, স্টেটিক অর্গান, অর্গান।
আচ্ছা, আরেকটা বিষয় মনে হয় আমি খুব সম্ভবত মানে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো কি তোমার রুই মাছের যে আইসটা, সেটা আসলে কি কি দিয়ে তৈরি সেটা একটু মনে রাখবা। সেটা হলো লাইম বা চুন আর কোলাজেন দিয়ে তৈরি, কোলাজেন। ঠিক আছে, এটা হলো আইসের গঠন, এটা একটু মনে রাখবা। এটা মানে খুব সম্ভবত বলি নাই, আর বলে থাকলে তো বললামই। আচ্ছা, এটা একটু মনে রাখবা। কোলাজেন আর আইস দিয়ে, মানে কোলাজেন আর তোমার হলো কি জানি এই লাইম দিয়ে তৈরি, বুঝলা? এবার দেখো, রুই মাছের দেখো পড়ছি কি বায়ুথলি বা পটকা সম্পর্কে। বায়ুথলি বা পটকা। তো এটাতে দেখো, এই যে এটা হলো একটা বায়ুপূর্ণ একটা অঙ্গ, বায়ুথলিটা। এটার কাজ হলো রুই মাছের তোমার মানে আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? তারপরে ধরো একটা অঞ্চল নিচের থেকে উপরে উঠা দরকার, উপরে থেকে নিচে নামা দরকার, মানে কি বলে গভীরতা, গভীরতাকে বুঝতে ট্রেস করতে সে হেল্প করে। এর পরবর্তীতে তোমার এই রুই মাছ বা পটকা দিয়ে রুই মানে এই রুই মাছ চাইলে কিন্তু তোমার মানে শব্দ সৃষ্টি করতে পারে, এটা অনেক ক্ষেত্রে শ্রবণ অঙ্গ হিসেবেও কাজ করে। তো এরকম কিছু ভূমিকা আছে এই এই তোমার পটকা বা বায়ুথলি, সেই বিষয়টা তোমরা এটা জেনে নিবা। আর আরেকটা বিষয় একটু বলে থাকো, এই বায়ুথলির মধ্যে মেইনলি 3 টাইপের গ্যাস পাওয়া যায়। কি কি? একটা হলো তোমার অক্সিজেন, এরপরে পাওয়া যায় নাইট্রোজেন, আর পাওয়া যায় হলো তোমার কার্বন। ঠিক আছে, কার্বন পাওয়া যায়। তাহলে কার্বন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই গ্যাসগুলো হলো তোমার এখানে পাওয়া যায়। এর মধ্যে অক্সিজেন যেটা, এটা হলো বেশি পরিমাণে পাওয়া যায়। রুই মাছের বেশি পরিমাণে কোনটা পাওয়া যায়? রুই মাছের মানে পটকার ভিতরে বেশি পরিমাণে পাওয়া যায় হলো অক্সিজেন। এই কারণে তোমার রুই মাছের যে বায়ুথলি, এটাকে অক্সিজেনের ভান্ডার বলা হয়। ঠিক আছে, অক্সিজেনের ভান্ডার। রুই মাছের বায়ুথলিকে বলা হয় কি? অক্সিজেনের ভান্ডার। আশা করি বুঝতে পারলাম। ভান্ডার কারণ কি এখানে অনেক পরিমাণে এই অক্সিজেন মজুদ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝলা। এবার দেখো, তোমাদেরকে কয়টা সুন্দর বিষয় বলি। দেখো, এই যে অন্ননালী এবং এটা হলো বায়ুথলি বা পটকা, এদের মাঝখানে যে সংযোগকারী যে নালীটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো তোমার, এটাকে বলা হয় কি ডাকটাস নিউমেটিকাস। ঠিক আছে, ডাকটাস নিউমেটিকাস লিখে দিই, ডাকটাস নিউমেটিকাস। নিউমেটিকাস মানে এই নালীর নাম মেটিকাস, বুঝলা? ডাকটাস নিউমেটিকাস চিনলা? এখন সব প্রাণীর মধ্যে আসলে এই ডাকটাস নিউমেটিকাস উপস্থিত থাকে না। কিছু কিছু মানে মাছের মধ্যে হলো ডাকটাস নিউমেটিকাস থাকে, আর কিছু কিছু মাছের ক্ষেত্রে থাকে না। তো যাদের ক্ষেত্রে ডাকটাস নিউমেটিকাস থাকে, এদেরকে বলা হয় ফাইসোস্টোমাস। থাকলে, হ্যাঁ, থাকলে কি বলা হয়? ফাইসোস্টোমাস। ফাইসোস্টোমাস, ফাইসোস্টোমাস। ঠিক আছে, ফাইসোস্টোমাস, হ্যাঁ। আর রুই মাছের ক্ষেত্রে আসলে এরকম একটা তোমার নালী পাওয়া যায়, এই কারণে রুই মাছও কিন্তু একটা ফাইসোস্টোমাস মাছ। ঠিক আছে, এখন ফাইসোস্টোমি, যেখান থেকে আসলে ফাইসোস্টোমাস কথাটা এসেছে, এটার সাথে রিলেটেড আরেকটা শব্দ আছে, নাম হলো ফাইসোক্লিস্টি। ঠিক আছে, লিখে দিই এখানে ফাইসোক্লিস্টি। একটা হলো ফাইসোস্টোমি আর একটা হলো ফাইসোক্লিস্টি। ফাইসোক্লিস্টি আর ফাইসোস্টোমির মধ্যে তফাৎ কি? ফাইসোক্লিস্টি আর একটা হলো কি ফাইসোস্টোমি। আচ্ছা, এই দুইটার মধ্যে একটু তফাৎটা বলি। ফাইসোস্টোমির মধ্যে হয় এরকম তোমার নিউমেটিকাস মানে ডাকটাস নিউমেটিকাস তা থাকে, আর ফাইসোক্লিস্টির ক্ষেত্রে হলো এটা অনুপস্থিত। তো এর এক্সাম্পল দেখো, ফাইসোস্টোমাস কারা কারা? যেমন রুই কাতলা। ঠিক আছে, রুই কাতলা, রুই কাতলা, রুই কাতলা হলো ফাইসোস্টোমাস, রুই কাতলা। আর ফাইসোক্লিস্টি কারা? ফাইসোক্লিস্টি হলো তোমার কই আর টাকি মাছ, কই মাছ আর টাকি মাছ এরকম এই মানে ডাকটাস নিউমেটিকাসটা থাকে না এই তোমার কই আর টাকি মাছের ক্ষেত্রে। তাহলে এটা হলো তোমার ফাইসোক্লিস্টি। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পারছো। এখন দেখো, তোমার এই যে যে চিত্রটা, এই রুই মাছের যে বায়ুথলি বা পটকা, এই পটকার মধ্যে বাইরের যে স্তরটা, এটার নাম কি? এটার নাম হলো তোমার টিউনিকা এক্সটার্না। আরে নিউনিকা লিখলাম কি কারণে? টিউনিকা, টিউনিকা এক্সটার্না, এক্সটার্না, টিউনিকা এক্সটার্না। আর ভিতরের যে অঞ্চলটা, এটা কোথায় লিখি? এখানে লিখে দিই। আরে এখানে তো লিখি না, এখানে লিখে দিয়ে দেখো। এটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা, টিউনিকা ইন্টারনা, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। তো টিউনিকা এক্সটার্না যেটা, এটা তোমার হলো যোজক কলা নির্মিত। ঠিক আছে, যোজক কলা বা কানেকটিভ টিস্যু নির্মিত, যোজক কলা নির্মিত। আর যেটা হলো তোমার টিউনিকা ইন্টারনা, এটা হলো তোমার এই কি বলে এই অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। ঠিক আছে, অনৈচ্ছিক পেশি। তাহলে অনৈচ্ছিক পেশি নির্মিত, অনৈচ্ছিক পেশি নির্মিত, নির্মিত। ঠিক আছে, অনৈচ্ছিক পেশি নির্মিত।
বা মসৃণ পেশি নির্মিত বলতে পারো, ঠিক আছে। অনিচ্ছিক পেশি পেশি মানে কি, মসৃণ পেশি। তাহলে এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে একটা চিত্র আছে, তার আগে বাকি বিষয়গুলো একটু মুছে দেই। দেখো এটা তোমরা একটু লিখে নাও, সম্পূর্ণ বিষয়টাকে একটু লিখে নাও। আচ্ছা, আশা করি লিখতে পারছো। তো এখন আমরা একটু পরবর্তীতে ওই যে দেখো এই চিত্রটা একটু পড়ি। এই চিত্রটা মানে এক্সাক্ট আমরা ভিজুয়ালাইজেশনে গেলাম না, আসলে বিষয়টা কিরকম, রুই মাছের দেহের মধ্যে কিভাবে এই বিষয়গুলো থাকে। আমরা অনেক ক্ষেত্রে আসলে কি করি, ধরো যে বিষয়গুলো খুবই বেশি কমপ্লেক্স চিত্র, সেই চিত্রগুলো এক্সাক্ট চিত্র থেকে বললে যেটা হয় যে সেই ডেটাটাও মনে থাকে না, পরবর্তীতে সেটা ভিজুয়ালাইজেশন তো আরো বেশি কঠিন হয়। ভিজুয়াল চিত্র থেকে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নিজের মতো যদি আইডেন্টিক্যাল চিত্র, প্রতীকী চিত্র নিজে থেকে কেন, সেখান থেকে পড়তে আসলে আরো বেশি ইজি হয়। তার একটা এক্সাম্পল তোমাদেরকে এখান থেকে আমি দেখাই। দেখো শুক্রাশয়, এই যে তোমার রুই মাছ, রুই মাছের ধরো এটা হলো দেহ প্রাচীর, ঠিক আছে, এটা দেহ প্রাচীর। দেহ প্রাচীরে তোমার এরকম দেহ প্রাচীরের সাথে শুক্রাশয় থাকে এক জোড়া, ডিম্বাশয় থাকে এক জোড়া। শুক্রাশয় দেহ প্রাচীরের সাথে যে নালীর সাহায্যে যুক্ত থাকে সেটার নাম কি, সেটার নাম হলো মেসোরকিয়াম। মেসোরকিয়াম, মেসোরকিয়াম, ঠিক আছে, মেসোরকিয়াম। এই দেখো মেসোরকিয়ামের মধ্যে ক আছে, শুক্রাশয়ের মধ্যে ক আছে, তাহলে শুক্রাশয় দেহ প্রাচীরের সাথে যে নালীর সাথে যুক্ত থাকে সেটার নাম হলো মেসোরকিয়াম। আচ্ছা, এবার এই দেহ প্রাচীরের সাথে ডিম্বাশয়টা কি দিয়ে যুক্ত থাকে, সেই নালীর নামটা হলো তোমার মেসোভেরিয়াম। মেসোভেরিয়াম, মেসোভেরিয়াম। কিভাবে মনে রাখবা, ডিম্বাশয়ের ইংরেজি কি, ওভারি। এই যে দেখো মেসোভারি, ঠিক আছে, মেসোভারি। তাহলে ডিম্বাশয় দেহ প্রাচীরের সাথে যেই নালীর সাথে যুক্ত থাকে নাম কি, মেসোভেরিয়াম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। এর পরবর্তীতে অনেক থিওরিটিক্যাল ডাটা আছে, সেজন্য আমি একবারে দেখাবো তোমাদেরকে। আচ্ছা দেখো, বোর্ডের মধ্যে আমি অনেকগুলো ডাটা একবারে লিখে দিলাম, এগুলো থিওরিটিক্যাল তো এই জন্য একবারে লিখলাম। আচ্ছা, প্রথমত একটা রুই মাছের 1.5 থেকে 2 বছর যখন বয়স হয় তখন তাকে বলা হয় ব্রুড মাছ, এবং ব্রুড অবস্থায় মাছটা আসলে যৌনভাবে পরিপক্ক হয়, ঠিক আছে, এই বিষয়টা একটু মনে রাখবা। জুন এবং জুলাই মাস হলো প্রজননের জন্য রুই মাছের তৈরি হওয়ার সময়। হালদা নামক একটা নদী আছে চট্টগ্রামের, কর্ণফুলী নদীর ওই সাইডে। তো এখানে তোমার হালদা নদী, যেটা এই হালদা নদীতে তোমার মা মাছের, হালদা নদীতে মানে ব্যাপক পরিমাণে তোমার রুই মাছ উৎপাদন হয়, হ্যাঁ ঠিক আছে, এবং অনেক দামি এবং উন্নত উন্নত গুণসম্পন্ন হয়ে থাকে। তো এই জন্য এই হালদা নদীকে বলা হয় মা মাছের ম্যাটারনিটি ক্লিনিক, বা আরো একটা নাম আছে সেটা হলো প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ মৎস্য খনি, ঠিক আছে, মৎস্য খনি বলা হয়। কোথায় কাকে, এটা হলো হালদা নদীকে। এরপরে স্ত্রী মাছ কি করে, হালকা মানে স্ত্রী মাছ কর্তৃক ঝাঁকুনি দিয়ে ছাড়া ডিমে পুরুষ মাছ 15 সেকেন্ডের মধ্যে শুক্র রস ছেড়ে দেয়, একে বলা হয় স্পনিং। ধরো একটা পুকুর আছে, পুকুরের মধ্যে এই রুই মাছের স্ত্রী রুই মাছ এসে এরকম ডিম ছেড়ে দিল, ঠিক আছে, কিভাবে, শরীরটাকে একটু ঝাঁকুনি দিয়ে, ঠিক আছে, ঝাঁকুনি দিয়ে ডিম ছেড়ে দিল। এখন এই ডিমের মধ্যে আচ্ছা দেখো আমরা কোন জায়গায় ছিলাম সেখান থেকে আবার বলছি, একটু ক্লাসটা বারে বারে একটু সমস্যা হচ্ছে। দেখো স্ত্রী মাছ কর্তৃক ঝাঁকুনি দিয়ে কি করে, মানে এখানে ধরো ডিম ছেড়ে দিল, ডিম ছেড়ে দিলে পরবর্তীতে পুরুষ রুই মাছ এসে সেখানে আবার তোমার শুক্র রস ছেড়ে দেয়, দিলে সেখান থেকে পরবর্তীতে ডিমটা পূর্ণাঙ্গ মানে রুই মাছের বাচ্চা তৈরি করে। তাহলে এই যে এটাকে বলা হয় কি স্পনিং, মানে রুই মাছ যে খুব, পুরুষ রুই মাছ এসে যে খুবই দ্রুত সময়ের মধ্যে 15 সেকেন্ডের মধ্যে যে শুক্র রস ছেড়ে দেয়, এই ঘটনাকে বলা হয় স্পনিং। তাহলে স্পনিং কে ঘটায়, স্পনিং ঘটায় কিন্তু পুরুষ রুই মাছ। এর পরবর্তীতে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে বলা হয় ফিকান্ডিটি। আর রুই মাছের ফিকান্ডিটি কেমন হয়, 1 থেকে 4 লাখ, অর্থাৎ এট এ টাইম রুই মাছ চাইলে 1 থেকে 4 লাখ ডিম পারতে পারে। প্রজননের জন্য রুই মাছের কত তাপমাত্রা প্রয়োজন হয়, 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, এই বিষয়টা একটু মনে রাখবা। আর এখানে একটা নতুন টার্ম লেখা আছে, নাম হলো অ্যাট্রেশিয়া। অ্যাট্রেশিয়া বিষয়টা কি, রুই মাছের জন্য, রুই মাছ যে ডিমগুলো ছাড়বে তার জন্য নিশ্চয়ই একটা উপযুক্ত তাপমাত্রার প্রয়োজন, উপযুক্ত একটা পরিবেশ দরকার। সেই পরিবেশটা যদি রুই মাছ কোনো সময় না পায় তখন সে কি করে, সে আসলে সেই জায়গায় আর ডিম ছাড়ে না, ডিম না ছেড়ে দেহ কর্তৃক নিজেই সেই ডিমটাকে গ্রাস করে নেয়। এই ঘটনাকে বলা হয় অ্যাট্রেশিয়া, মানে কি উপযুক্ত পরিবেশের অভাবে পরিপক্ক ডিম দেহ কর্তৃক শোষিত হয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় অ্যাট্রেশিয়া। আচ্ছা, এরপরে এখানে দেখো যে এখানে একটা বিষয় খুব সম্ভবত স্কিপ করা হয়েছিল, আমি সেটা একটু মনে করাই দিই। দেখো এটা অন্ননালী, এটা হলো বায়ুথলি। এই দুটোর মাঝে সংযোগ যেই নালী সেটার নাম কি, নিউমেটিক ডাক্ট, এই যে এটা, ঠিক আছে, নিউমেটিক ডাক্ট। আর বা ডাক্টাস নিউমেটিকাস বলা হয় এটাকে। এই নিউমেটিক ডাক্ট বা ডাক্টাস নিউমেটিকাসটা আবার অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান ওসিকলের সাথে কানেক্টেড থাকে বা যুক্ত থাকে। এই বিষয়টা অনেক সময় এমসিকিউতে আসে, সেই বিষয়টা একটু বলে দিলাম। আচ্ছা এখন আমরা নেক্সট বিষয়টা দেখবো। নেক্সট বিষয়টা কি তা সেটা বলার আগে আমি এটা একটু মুছে দিই। দেখো রুই মাছের জীবনচক্র সম্পর্কে বলুন। রুই মাছের জীবনচক্র, রুই মাছের জীবনচক্র মানে
রুই মাছ আসলে তার দেহের বিভিন্ন মানে দেহ না মানে জীবনের বিভিন্ন অংশে বিভিন্ন নামে এটা পরিচিত থাকে। যেমন ধরো রুই মাছ যখন একদম ছোট তখন সেটাকে বলা হয় তোমার রেণুপোনা, কিছুদিন বড় হলে সেটাকে বলা হয় ধানীপোনা, এরপরে হয় আঙ্গুলিপোনা, এরপরে আলটিমেটলি আমার ব্রুড মাছ বা যেই জননের জন্য পরিপক্ক যেই মাছ সেটা তৈরি হয়। তাহলে দেখো এখন পড়ছি কি রুই মাছের জীবনচক্র, এবং এটাই লাস্ট টপিক, এটা বললেই এবার ধরে শেষ হয়ে যাবে। জীবনচক্র, দেখো জীবনচক্রের মধ্যে প্রথম কথা হলো রুই মাছের জীবনচক্রে শুরু হয় কিভাবে। রুই মাছের জীবনচক্র শুরু হয়ে তোমার রেণু পোনার মাধ্যমে, রেণুপোনা সৃষ্টি হয়, রেণুপোনা, বা এটাকে বলা হয় হ্যাচলিংস। ঠিক আছে, হ্যাচলিংস, এই যে HATCHLINGS, হ্যাচলিংস। এটা কখন, জন্ম থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত রুই মাছকে বলা হয় তোমার এই হ্যাচলিংস বা রেণুপোনা। গেল, এর পরবর্তীতে রুই মাছ যখন আরেকটু বড় হয় তখন সেটাকে বলা হয় কি তোমার, সেটাকে বলা তোমার কি ধানীপোনা, 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 বা এটাকে বলা হয় ফ্রাই। ঠিক আছে, ফ্রাই, ফ্রাই বলা হয়। এরপরে এই ধানীপোনাটা তোমার এরকম বড় হয়, এবং বড় হতে হতে কতদিন পর্যন্ত সেটাকে তোমার বলা হয়, 72 ঘন্টা থেকে ধরে 8 দিন পর্যন্ত, 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত রুই মাছকে বলা হয় তোমার ধানীপোনা। আর ধানীপোনাটা কি করে তোমার, সে হলো প্রাণী প্লাঙ্কটন বা জুও প্লাঙ্কটন ধরে খায়, প্রাণী প্লাঙ্কটন বা বলতে পারো কি জুও প্লাঙ্কটন, প্লাঙ্কটন খায়, খায়। ঠিক আছে, দেখো এখন কিভাবে মনে রাখবা, ভাত, এটার সাথে ধরো ফ্রাই, তারপরে মানে দেখো ধান যেটা আছে, ধান না, ধানের সাথে ধরো একটা ফ্রাই পাইলা, ফ্রাই মানে চিকেন ফ্রাই, কিছু একটা ফ্রাই। এরপরে ধরো প্রাণী মানে কি মাংস, তাহলে এরকম এইগুলো কিন্তু খুবই পারফেক্ট কম্বিনেশন। ধরো এরকম তোমার কাছে এরকম ভাত আছে, ভাতের সাথে ধরো এরকম একটা ফ্রাই পাইলা, এই যে ধরো এটা ফ্রাই, এরপরে ধরো এরকম একটা মাংস পাইলে আরো বড় একটা পিস, তাহলে এটা খুবই একটা পারফেক্ট কম্বিনেশন। তাহলে এইভাবে এটা মনে রাখবা যে ধানীপোনা প্রাণী প্লাঙ্কটন খায়। ঠিক আছে, এইভাবে প্রাণী খায়, প্রাণী মানে তো মাংস। ঠিক আছে, এরকম এইভাবে। আচ্ছা, এরপরে ধানীপোনা গেল, এবার পড়বো কি আঙ্গুলিপোনা সম্পর্কে। আঙ্গুলিপোনা, আঙ্গুলিপোনা, আঙ্গুলিপোনা বা এটাকে ফিঙ্গার লিংস বলা হয় অনেক সময়। আঙ্গুলিপোনা এটা কতদিন থেকে কতদিন পর্যন্ত, 9 দিন থেকে 30 দিন পর্যন্ত, 30 দিন পর্যন্ত রুই মাছকে বলা হয় তোমার আঙ্গুলিপোনা। আচ্ছা, সর্বশেষ কি, সর্বশেষ হলো ব্রুড মাছ। ব্রুড মাছটা আগেও লিখেছিলাম একবার। ব্রুড মাছের বৈশিষ্ট্য হলো তোমার এটা 1.5 থেকে 2 বছর বয়সী মাছকে বলা হয় ব্রুড মাছ, এবং এটা হলো জননের জন্য পরিপক্ক। তাহলে জননের জন্য পরিপক্ক, জননে পরিপক্ক। তো এতটুকুই ছিল আলোচনা। তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করব। এখানে শেষ হয়ে যাচ্ছে রুই মাছ সম্পর্কিত আলোচনা। এর পরবর্তীতে নেক্সট আমরা যে বিষয়টা পড়ব সেটা হলো ঘাস ফড়িং। তো ততদিন দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।